আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, শুভেন্দু মালে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাতে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন শিশির অধিকারী। মাথায় আঘাত নিয়েও কটাক্ষ করেছেন শিশির অধিকারী। শুভেন্দু মালে বাঁচত না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাতে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। মাথায় আঘাত নিয়ে কটাক্ষ শিশির অধিকারীর। নন্দীগ্রামের ঘটনার উল্লেখ করে বিস্ফোরক শিশির অধিকারী। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি পঙ্কজ রয়েছে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, ঠিক কোন পরিপ্রেক্ষিতে শিশির অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের বিস্ফোরক মন্তব্য করলেন? দেখো তমশ্রী, তুমি জানো যে নির্ঘটন লোকসভা নির্বাচনের নির্ঘটন ঘটনা বেজেই গেছে। তার আগে থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু প্রচারে নেমে পড়ছে। সেই মতন কিন্তু আজ রবিবাসরী প্রচারে, যেখানে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছেন সাংসদ, প্রাক্তন সাংসদ যেখানে শিশির অধিকারী, তৃণমূলের সাংসদ, তার ছোট ছেলে সৌমেন্দু অধিকারী। সেখানে আজকে রামনগরের কালিন্দিতে একটি ভোট প্রচার হয়, যেখানে সাংগঠনিক বৈঠক অর্থাৎ সভাও হয়। সেখানে সেই সভা থেকে কিন্তু বর্ষিয়ান নেতা, বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারী তিনি যে মন্তব্য করেছেন যে গত বিধানসভায় যেখানে নন্দীগ্রামে তুমি জানো যে বিরুলিয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোট লেগেছিল পায়ে, সেই চোটকে নিয়েও কিন্তু কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যেখানে যে যদি এই আঘাত শুভেন্দু অধিকারী করতো তাহলে বাঁচত না, এমনটাই কিন্তু কটাক্ষ করে জানিয়েছেন বক্তব্যের মাধ্যমে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যেখানে লোকসভা নির্বাচন হয়েছে, যেখানে কাঁথি লোকসভা কেন্দ্রে আশাবাদী করেছেন যে তার ছেলে সৌমেন্দু অধিকারী জয়ী হবেন, এবং তিনি আরও আশা করেছেন যেখানে যে উন্নয়ন, দেশের উন্নয়ন করতে হলে এবং পরিকাঠামো গড়তে হলে মোদিজির হাত শক্ত করতে হবে, এবং যে 42 আসন কিন্তু পদ্ম ফুটবে, এমনটাই কিন্তু আশাবাদী করেছেন। এছাড়াও তুমি জানো যেখানে রামনগর এই বিধানসভা এলাকায় বিজেপির যখন কাঁথি সাংগঠনিক জেলার যে বিজেপির প্রার্থী হয়েছে সৌমেন্দু অধিকারী, সেক্ষেত্রে কিন্তু সেই গড় কিন্তু অধিকারী গড় বলে নামে পরিচিত, যেক্ষেত্রে তার বাবা এখনও কিন্তু খাতা কলমে তৃণমূলের সাংসদ হয়ে রয়েছে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে সাংসদ হওয়ার পরেও কিন্তু আজকে রবিবাসরী প্রচারেই কিন্তু নেমে পড়েছে ছোট ছেলে বিজেপির প্রার্থী, কাঁথি সাংগঠনিক জেলার যে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারীর হয়ে প্রচারে নেমেছে। প্রচারেই কিন্তু তিনি মুখ খুলেন যেখানে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেখানে তিনি বলেছেন যে কোনো ভোট নির্বাচন এলেই কিন্তু যে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হোক আঘাত কোনো না কোনো জায়গায় আঘাত আনে। সেক্ষেত্রে তিনি আরও বলেন যেখানে নন্দীগ্রামে যে বিরুলিয়াতে যে পায়ে তার চোট লেগেছিল, সেই চোটটিকেও তিনি কটাক্ষ করেন, যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেখানে জানিয়েছিলেন যেখানে শুভেন্দু অধিকারী আঘাত করেছে। সেক্ষেত্রে তিনি বলেন যে এই আঘাত যদি শুভেন্দু অধিকারী করতো তাহলে বাঁচত না, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন এই বক্তব্যতে। তমশ্রী, পঙ্কজের সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। শুভেন্দু মাল্যে বাঁচত না, নন্দীগ্রামের ঘটনার উল্লেখ করে বিস্ফোরক মন্তব্য করেছেন শিশির অধিকারী। শুভেন্দু মাল্যে বাঁচত না বলে মন্তব্য শিশির অধিকারীর। ভোট এলে কোনো অঙ্গে আঘাত হয়, বলছেন বিরুলিয়াতে নাকি বিরুলিয়াতে পায়ে মেরে দিল শুভেন্দু। হ্যাঁ, মেরে দিল। শুভেন্দু মেরে দিলে বাঁচবে নাকি? বাঁচবে না, সেটা আবার চুপে দেখে নিয়েছি নন্দীগ্রামে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, নন্দীগ্রামের ঘটনার উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শিশির অধিকারী, বলছেন শুভেন্দু মাল্যে বাঁচত না। আপনার প্রতিক্রিয়া? একজন বর্ষিয়ান মানুষের মুখে এই ধরনের কথা, এর থেকে নির্লজ্জের মতো আচরণ আর কেউ করতে পারে বলে আমার জানা নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতাতেই শিশির অধিকারী জীবনে প্রথমবার এবং শেষবার কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ সমস্ত কিছু হয়েছে। তারপর সাংসদ জীবনের সমস্ত কিছু উপভোগ করে তিনি বিগত কয়েক বছর ধরে বিজেপির সাথে যোগাযোগ রেখে বিজেপির দালালি করছেন, এবং আজকে তিনি বাংলা তথা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার চোট নিয়ে আমরা দেখেছি শুভেন্দু অধিকারীকে কুরুচিকর মন্তব্য করতে। আসলে জেনেটিক কনফিগারেশনটা কি সেটা প্রমাণ হয়ে গেল। শুভেন্দু অধিকারীর মুখে কুরুচিকর কথাগুলো কোথা থেকে এসছে, কোথা থেকে তিনি এ ধরনের শিক্ষা পেলেন, তার উৎসটা পাওয়া গেল। যে কুরুচিকর ভাষা, মমতা বন্দ্যোপাধ্যায় তথা মহিলাদের আক্রমণ, অশ্রাব্য আচরণ করার, অশ্রাব্য ব্যবহার করা, এগুলো কোথা থেকে শুভেন্দুবাবু শিখেছেন, সেই আজকে সেই উত্তরটা বাংলার মানুষ পেয়ে গেল। বেশ, ধন্যবাদ আপনাকে।
অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপি নেতা ওই সেই অভিজিৎকে এবার সতর্ক করলেন কুণাল ঘোষ। শুভেন্দু বিপদে ফেলবেন সতর্ক করলেন কুণাল ঘোষ। ভোট ময়দান থেকে সরে থাকার পরামর্শ। তমলুকে প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎকে প্রার্থী না হতে পরামর্শ কুণাল ঘোষের। তমলুকে এই 2 মাসের প্রচার, যতদিন উনি প্রার্থী থাকবেন প্রচার, ভোট অবধি প্রচার। ভোট শেষ হয়ে যাবে, অভিজিৎ গাঙ্গুলি পরাজিত হবেন, ওনার মনে হবে যে উনি একটা সম্মানজনক জায়গা থেকে একা একটা ধুধু মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছেন, সেখানে এক গ্লাস জল দেওয়ার জন্য কিন্তু এই ব্যক্তি থাকবে না যে ব্যক্তি ওকে ওখানে নিয়ে গেছে। অভিজিৎ বাবুকে অন্তর্ঘাত করে হারাবার দায়িত্বটাও কিন্তু সেই ব্যক্তিই নেবে। অভিজিৎ বাবুর নামটা এই ব্যক্তির অর্থাৎ শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বী, বড় নাম, আর একটা নাম, গ্রহণযোগ্য নাম, এরকম নাম হয়ে যেতে পারতো। শুভেন্দু এটা হতে দেবে না। ফলে দলের মধ্যেও শুভেন্দু নিজের অধিকারীর অধিকার কায়েম রাখতে একে হারিয়ে দেবেন। আমি সেই কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একদম তার শুভানুধ্যায়ী হিসেবে বলছি, এখনো সময় আছে, তিনি বিজেপিকে বলে দিন যে আমি প্রার্থী হব না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী না হতে পরামর্শ কুণাল ঘোষের। আর প্রশ্নে ক্ষুব্ধ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোটে দাঁড়াচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি। প্রশ্ন করতেই আইন নিয়ে হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষকে। শুভেচ্ছা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে ভোটের ময়দান থেকে আপনি সরে দাঁড়ান। আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া হচ্ছে, প্রথম হচ্ছে কুণাল বাবুর সঙ্গে আমার একটা সৌহার্দ্যের সম্পর্ক আছে। উনি যদিও মানে অনেক খোঁচা দিয়ে কথা বলেন, আমি সেটা উপভোগই করি। আমিও বলেছেন কোনো কটু কথা আমি ব্যবহার করতেও পারি না। আমি বলবো কুণাল বাবুকে প্রথম আমার শুভেচ্ছা জানাবো। দ্বিতীয় বলবো যে আপনি যে উপদেশ বা পরামর্শ দিয়েছেন তার জন্য ধন্যবাদ। এবং তৃতীয় বলবো ভালো থাকুন। তার মানে আপনি নিশ্চিত নির্বাচনে দাঁড়াচ্ছেন? আপনি কি করে বুঝলেন যে আমি বলেছি আমি নিশ্চিত নির্বাচনে দাঁড়াচ্ছি? আমরা জাস্ট প্রশ্ন করছি আপনার কাছে, না, আমরা জানতে চাইছি। আপনি প্রশ্ন কোথায়? আপনি লিডিং কোয়েশ্চেন করছেন। আপনারা লিডিং কোয়েশ্চেন এবং আমরা কোয়েশ্চেনের প্রশ্ন তফাৎটা বুঝুন। করব, আপনার যদি ইচ্ছা আপনি উত্তর দেবেন। না না, আপনি আমাকে প্রশ্নই করতে পারেন না। আপনি মনে রাখবেন আপনি একজন জাজের সামনে কথা বলছেন, তিনি আইন টাইন গুলো জানেন। আগে সাংবাদিকতা আমি শিখুন। সাংবাদিকতার জায়গা থেকে আপনাকে প্রশ্ন করতে পারি, আপনার আপনি এসব উত্তর প্রশ্ন দেওয়ার করতেই ইচ্ছা পারেন হলে না। আপনি উত্তর দেবেন। আমি ফোন রাখছি, আপনার সঙ্গে বার কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। একদম, ধন্যবাদ ধন্যবাদ। প্রশ্নে ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোটে দাঁড়াচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি, এই প্রশ্ন করাতেই রীতিমতো ক্ষুব্ধ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, আমরা প্রশ্ন করেছি সাংবাদিক হিসেবে, কিন্তু রীতিমতো ক্ষুব্ধ তিনি প্রার্থী হচ্ছেন কিনা এই প্রশ্ন করাতেই। এই জায়গা থেকে আমরা তো বারবার দেখাচ্ছিলাম যে তমলুকেই প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আরো একবার তোমার কাছে জানতে চাইবো, তমলুকেই কি প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দেখো, শেষ মুহূর্তে বেশ কিছু নাম নিয়ে নতুন করে একটা হিসেব নিকেশ শুরু হয়েছে এবং আজকে সন্ধ্যে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্ব এটা নিয়ে একটা বৈঠকে বসার কথা রয়েছে এবং সেই বৈঠকটা অনেক রাত পর্যন্ত হতে পারে এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং কেন এই নতুন নাম? কারণ দক্ষিণ কলকাতায় হঠাৎ করেই এক প্রাক্তন বিচারপতির নাম উঠে এসছে, যে নাম এখনো জানা যাচ্ছে না। কারণ দক্ষিণ কলকাতায় মিঠুন চক্রবর্তীর নাম ভাবা হয়েছিল, পরে মিঠুন চক্রবর্তী দক্ষিণ কলকাতা না করাতে মিঠুন চক্রবর্তীর নাম ভাবা হয় দমদম লোকসভা কেন্দ্রে, এবং সেখানেও ফাইনালি মিঠুন চক্রবর্তী জানিয়ে দেন তিনি কোনো ভোটে দাঁড়াবেন না, তিনি পদ্মবিভূষণ, এবং এই মুহূর্তে তার শরীর পারমিট করছে না তাকে ভোটে দাঁড়াতে। এই অবস্থায় দক্ষিণ কলকাতা সিটে তাহলে কে দাঁড়াবে? আমি তোমায় বলছি, দক্ষিণ কলকাতা, যাদবপুর, দক্ষিণ কলকাতা, ডায়মন্ড হারবার, শ্রীরামপুর, দমদম, তুমি মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, এইরকম একাধিক আসন রয়েছে যেখানে 3-4 নাম রয়েছে এবং সেই নামের মধ্যে 1 নম্বর কোন নাম আসবে সেটা নিয়ে কিন্তু বারবার কাটাছেড়া হচ্ছে। যেমন বর্ধমান দুর্গাপুরে সেখানে অগ্নিমিত্রা পালের নাম রয়েছে, সেখানে নাম রয়েছে কল্যাণ চৌবের। একই রকমভাবে প্রাক্তন বিচারপতির নাম কিন্তু দক্ষিণ কলকাতা তালিকাতেও ঢুকে পড়েছে এবং সেখানে এক প্রাক্তন এনএসজি কমান্ডো তার নামও ঢুকে পড়েছে। যদিও সেখানে রূপা গাঙ্গুলির নামও শোনা যাচ্ছিল, মিঠুন চক্রবর্তী না দাঁড়ালে স্বপন দাশগুপ্তের নাম শোনা যাচ্ছিল। সব মিলিয়ে পর্যন্ত জল্পনা রয়েছে। বাকি 23 জন যে প্রার্থী আগামীকাল বৈঠকও ডেকেছেন, অবশ্যই নজর থাকবে আমাদেরও।
আর এসবের মাঝে যে ছবি আপনারা দেখছেন তমলুকের ছবি, তমলুকেই জনসংযোগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপিতে যোগদানের পর থেকে যে ছবি আমরা দেখছি তমলুকেই জনসংযোগ করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সুজিত রয়েছে, আমি সুজিতের কাছে যাবো। সুজিত, যে বিষয়টা আমি তোমার কাছে জানতে চাইবো যে আজকেও জনসংযোগ করলেন, বিজেপিতে যোগদানের পরেও তমলুকেই বারবার জনসংযোগ করতে আমরা দেখেছি, আজ কি হিসাবে তিনি জনসংযোগ করলেন? এখনো পর্যন্ত তো নিশ্চিতই নন তিনি তমলুক থেকে প্রার্থী হচ্ছেন। দেখো, যখনই ঘোষণা হবে তখনই নিশ্চিত হয়ে যাবে তিনি প্রার্থী হচ্ছেন, এবং যতক্ষণ না ঘোষণা করা হচ্ছে তার নাম ততক্ষণ তিনি বা বিজেপির নেতাকর্মীরা বলবেন না। এটাই হচ্ছে বিজেপি দলের যেটা ডিসিপ্লিন বলা হচ্ছে। কিন্তু সূত্রের খবর, যে খবর আমরা আগে থেকে বলে আসছি, যে প্রশ্নে তোমার উপর একটু বিরক্ত হলেন বা ক্ষুব্ধ হলেন প্রাক্তন বিচারপতি, আবারও বলি সূত্রের খবর সব ঠিকঠাক চললে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং সেই উদ্দেশ্যে তুমি যেটা ঠিকই বললে, জনসংযোগ, অন্যদিকে ক্লোজ ডোর মিটিং একের পর এক মেছাদায় শুভেন্দু অধিকারী সহ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দলের নেতা কর্মী যারা পদাধিকারী তাদের নিয়ে ক্লোজ ডোর মিটিং কয়েকদিন আগে করেছেন। তিনি এসেছেন তমলুকে এবং সেখান থেকে নন্দীগ্রামে গেছেন, আবার তিনি তমলুকে বৈঠক করেছেন। আজও যেটা দেখা গেল ক্লোজ ডোর মিটিং কি না নির্বাচনী বৈঠক, নির্বাচনের মুখে নির্বাচনী বৈঠক, এবং সেখানে তার নাম ঘোষণা করার পরই পরিষ্কার হয়ে যাবে তিনি প্রার্থী হচ্ছেন। তাই তিনিও নিয়ম মানছেন, দল যেহেতু এখনও তার নাম ঘোষণা করেনি। কিন্তু পূর্ব মেদিনীপুরের দুটি আসন, একটি আসন কাঠিতে সৌমেন্দু অধিকারীর নাম ঘোষণার পর থেকে জোরালো হচ্ছে যে জল্পনা বাড়ছে এই কেন্দ্রে কে তবে, এবং যেখানে নিউজ 18 বাংলা আগাম বলেছে নাম হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম সম্ভাব্য হিসেবে, সেখানে কিনা আবারও বলছি সূত্রের খবর এখনো পর্যন্ত যা ঠিক রয়েছে সব ঠিকঠাক চললে 1-2 দিনের মধ্যে নাম ঘোষণা করা হবে তমলুক কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম, সেটাই সূত্র মারফত জানতে পারছি। বেশ সুজিত, ভোটের দামামা বেজে গিয়েছে, গতকালই ভোট ঘোষণা হয়ে গেছে, রাজ্যে 7 দফায় ভোট, এবং সেই ভোটের আগে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আজ রবিবাসরীয় প্রচারে সব রাজনৈতিক দল পানিহাটিতে চলে যাবো, কারণ ভোট প্রচারে সৌগত রায় তৃণমূল প্রার্থী, দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় ক্রিকেট মাঠে ভোট প্রচার, ব্যাট হাতে সৌগত রায়, যে ছবি আপনারা দেখছেন পানিহাটির। রবিবাসরীয় প্রচারের ঝড়, যে ছবি আপনারা দেখছেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, ছুটির রবিতে প্রচারে সায়নী, ভাঙড়ে ভোট প্রচার, সাধারণ মানুষের সঙ্গে কথা, জনসংযোগ সায়নীর। আমি বলবো যে আপনি মঞ্চে চলে আসুন। ভাঙড়ের মন্দিরে পুজো দেন সায়নী ঘোষ, জনসংযোগ সারেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। ছুটির রবিতে জমজমাট প্রচার, আর সেই জমজমাট প্রচারের ছবি দেখাচ্ছি, জেলায় জেলায় জমজমাট প্রচার। যাদবপুরের ছবি এই মুহূর্তে দেখছেন, ভাঙড়ে যান সায়নী এবং সেখানে পুজো দিয়ে মানুষের সঙ্গে কথা বলে ভোট প্রচার সারেন সায়নী ঘোষ। বালুরঘাটের ছবি দেখছেন, বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি তিনি সুকান্ত মজুমদার, তিনি ভোট প্রচার করছেন, বাজারে যান, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। রবিবাসরীয় সকাল সকাল বেরিয়ে পড়েছেন সুকান্ত মজুমদার, দ্বিতীয়বারের জন্য তিনি প্রার্থী, এবং সেই প্রার্থী বিজেপি রাজ্য সভাপতি, দ্বিতীয়বার জয়ের লক্ষ্যে লড়াই চলছে প্রচারে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমাদেরকে একটু দেখে নিয়ে আচ্ছা বিশেষ করে আমাদের এই লাখের উপর বসতে হবে না তার থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের কাছে যাচ্ছে। এবার হুগলিতে চলে যাব, দিদি নাম্বার 1 এর প্রচার। হুগলিতে প্রচারে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, আজ সকালে সিমলাগড়ে প্রচার সারেন রচনা, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ, দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করেন রচনা বন্দ্যোপাধ্যায়। জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী। সিমলাগড় কালী বাড়িতে পুজো দেন, পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন রচনা।
আর এবার হুগলিতে লকেটের লড়াই রচনার বিরুদ্ধে প্রচারে পিছিয়ে নেই বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। সকাল সকাল বেরিয়ে পড়েছেন রবিবাসরীয় সকালে প্রচারে। জোর সব রাজনৈতিক দলের কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। একদিকে হুগলিতে প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে হুগলিতে প্রচারে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মানকুণ্ডু থেকে প্রচার শুরু করেন লকেট। তৃণমূলে যোগদানের পরে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, রানাঘাটের তৃণমূল প্রার্থী প্রচার জমজমাট। রবিবাসরীয় প্রচার এবং দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় জমজমাট রবিবাসরীয় প্রচার। বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকার, তিনি চায়ের আড্ডায় প্রচার সারেন সকাল সকাল। রবিবাসরীয় সকালে প্রচারে বিজেপি প্রার্থী, প্রচারে তৃণমূলও। বাঁকুড়ায় এবার অরূপ ভার্সেস সুভাষ, চায়ের পেয়ালায় ভোট যুদ্ধ। অরূপ চক্রবর্তী বাঁকুড়ার তৃণমূল বিধায়ক, তিনিও বেরিয়ে পড়েছেন রবিবাসরীয় সকালে ভোট প্রচারে। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। বাঁকুড়াতে বামেরাও কিন্তু পিছিয়ে নেই। নীলাঞ্জন দাশগুপ্ত, তিনিও বেরিয়ে পড়েছেন বামেরা বাঁকুড়ায় ভোট যুদ্ধে। নীলাঞ্জন দাশগুপ্ত, কমরেড নীলাঞ্জন দাশগুপ্তকে কাস্টাতুরি তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মাতুরি তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন। কোচবিহার চলে যাবো। বাঁকুড়া থেকে কোচবিহারের ভোট প্রচার দেখাবো। সামনেই লোকসভা নির্বাচন, 7 দফায় লোকসভা নির্বাচন বাংলায়। জগদীশ বাসুনিয়া, তিনিও সকাল সকাল কোচবিহারে পুজো দিয়ে বেরিয়ে পড়েছেন প্রচারে। তৃণমূল প্রার্থী জগদীশ বাসুনিয়া, তিনি কোচবিহারে পুজো দিয়েই বেরিয়ে পড়েছেন ভোট প্রচারে। জেলা থেকে সরাসরি এবার অন্যান্য খবরের দিকেও নজর রাখবো। সিএ আবেদন তরজা। সিএ আবেদন করবেন বলে জানান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আর কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের পরে কটাক্ষ করেছেন ব্রাত্য বসু। শরণার্থী কিভাবে কেন্দ্রীয় মন্ত্রী, প্রশ্ন করেছেন ব্রাত্য বসু। অবভিয়াসলি আমি করব। আমার যদিও না করলেও কিছু হবে না। আমি নাগরিক এই দেশের। তৃণমূল এবং তার যে সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপপ্রচার করছে, আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করব, তাতে দেখি আমার কোনো কিছু বাদ হয়ে যায় কিনা। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের কাছে আবেদন রাখাবো, এরকম একজন ইল্লিগাল শরণার্থী, আপনাদের ভাষায় শরণার্থীকে 5 বছর কি করে আপনারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করে রেখে দিলেন, যার নাগরিকত্ব নেই। একজন ইল্লিগাল মাইগ্রেন্ট, তিনি কি করে কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেটে স্থান পেতে পারেন? আমরা বলছি উনি যেটা বলেছেন সেটা করে দেখান, যে আমি ওই নাগরিক রেজিস্টার পঞ্জিতে আমি আবেদন করব নাগরিকত্বের জন্য। গারদে দাদা এবার সিবিআই হেফাজতে। ভাইও শাহজাহানের ভাইয়ের 5 দিনের সিবিআই হেফাজত। আলমগীরের হেফাজতের নির্দেশ বসিরহাট আদালতে। সিবিআই হেফাজতে মাহফুজ আর সিরাজুলও। ধৃত 3 জনকে হেফাজতে নিয়ে এবার জেরায় জোর সিবিআই এর। 5ই জানুয়ারি ইডির উপর হামলায় কার কি ভূমিকা, সেই খোঁজেই সিবিআই। ফের গরম সন্দেশখালী। নতুন করে অশান্তি। রামপুর বাজারে তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ 3 নেতার বিরুদ্ধে বিক্ষোভ। আর 3 জনেই শাহজাহান ঘনিষ্ঠ। প্রত্যেকের বিরুদ্ধেই জোর করে জমি দখল, মারধরের মতো অভিযোগে সরব গ্রামবাসীরা। রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। রবিবার সকালে ফের অশান্ত সন্দেশখালী। সন্দেশখালী 1 নম্বর ব্লকের রামপুর বাজারে বিক্ষোভ। 3 তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের নিশানায় 3 জন: হাজি সিদ্দিক মোল্লা, জুলফিকার মোল্লা এবং হাসেম মোল্লা।
এদের মধ্যে হাজি সিদ্দিক মোল্লা রামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। স্থানীয়দের দাবি, এই 3 তৃণমূল নেতাই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। প্রত্যেকের বিরুদ্ধেই জোর করে জমি দখল, সরকারি প্রকল্পে টাকা হাতানো এবং মারধরের অভিযোগে সরব গ্রামবাসীরা। আমাদের অভিযোগ হলো প্রধানের নামে। প্রধানের নাম সিদ্দিক মোল্লা। আমাদের এই রাস্তাঘাটের টাকাগুলো পাস হয়ে গেছে, সেই রাস্তাঘাট হয়নি। অনেক মায়েরা গর্ভবতী আছে, তাদের যেতে পারে না। অনেক মায়েদের এই গাড়িতে বাচ্চা হয়ে গেছে। আমার বাবার জায়গার সামনে একদম পুরো গার্ড করে পাকা ঘর করে নিয়ে ব্যবহার করছে। আমি চাই যাতে আমার জায়গাটা ফিরে পায়। জোর করে দখল করে বলতে গেছে, মারতে গেছে। গত 5ই জানুয়ারি থেকে সরগরম সন্দেশখালী। ওই দিন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি রেশন দুর্নীতির তদন্তে। কিন্তু তদন্ত দূরের কথা, শাহজাহান অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় কেন্দ্রীয় এজেন্সির অফিসারদের। সেই হামলার ঘটনায় এখন তদন্ত করছে সিবিআই। রবিবার তারা মিনাখায় যায়। সিবিআই এর নজরে রয়েছে শেখ শাহজাহান ঘনিষ্ঠ ইটভাটার মালিক বাপ্পা মণ্ডল। এদিন তার ইটভাটা এবং অফিসে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। ইডির ওপর হামলার ঘটনায় রবিবার আরও 7 জনকে তলব করা হয়েছে। শনিবার রাতে সন্দেশখালীতে তাদের বাড়ি গিয়ে নোটিশ দেয় সিবিআই। সেই মতো এদিন সকালে নিজাম প্যালেসে যান 3 জন। ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। শনিবার সিবিআই গ্রেপ্তার করে শাহজাহানের ভাই আলমগীরকে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ 2 তৃণমূল নেতা মাহফুজার মোল্লা এবং সিরাজুল মোল্লাকেও শনিবার গ্রেপ্তার করে সিবিআই। শাহজাহানের ভাই সহ ধৃত 3 জনকে 5 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বসিরহাট আদালতের বিচারক। এর আগে গত সোমবার আরও 3 জনকে গ্রেপ্তার করে সিবিআই। রবিবার শেখ শাহজাহানের সঙ্গে তাদেরও মেডিকেল করানো হয় জোকা ইএসআই হাসপাতালে। শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। জোর করে জমি দখল, চাষের জমিতে মাছের ভেড়ি তৈরি, মারধর, হুমকি, কি নেই সেই তালিকায়। গ্রামবাসীদের অভিযোগ শুনতে বিশেষ ক্যাম্প চালু করেছে বিজেপি। হাইকোর্টের অনুমতিতে সন্দেশখালীর ত্রিমোহিনী এলাকায় শনিবার থেকে শুরু হয়েছে এই ক্যাম্প। নিউজ 18 বাংলা। শেখ শাহজাহানের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ। আর এই শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান নয়, হলদিয়ার। ভোটের হলদিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। শেখ শাহজাহান, অনেকে বলতেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ। এক শেখ শাহজাহানের রাজ্য রাজনীতি তোলপাড়। এবার আরেক শেখ শাহজাহানের ভাইরাল ভিডিও শোরগোল। এখান থেকে 2 ঘন্টা বার করো, 2 ঘন্টা বার করো এখান থেকে। পুচা বার করো। হ্যাঁ, ইব্রাহিম দাদা বললো যে ওটা পরে দিবি যখন হবে জয়েন্টের সঙ্গে দিবি। এটা কত আছে? এটা 15। এটা 500 টাকা। এবার তারপরে আইডিয়া সব প্যাকেজ করো। আপনার তোমার ভাবির এই টাকাটা আমার ঢুকতে দাও আমারও। ইনিও শেখ শাহজাহান, তবে সন্দেশখালীর নয়, হলদিয়ার তৃণমূল নেতা। তমলুক সাংগঠনিক জেলায় তৃণমূলের সংখ্যালঘু সেলের সহসভাপতি। অভিযোগ, চাকরি দেওয়ার টোপ দিয়ে টাকা নিয়েছেন হলদিয়ার এই শেখ শাহজাহান। চাকরি দেবে বলে এটা রেট বলতে ওই তো টোটাল মানে মামার ছেলে দিয়েছিল আর কি 5 লাখ টাকা ওই সরকারি চাকরির জন্য। হয় করে আর হয়নি। জানা গেল যে এ তো বহু লোকের কাছ থেকে টাকা পয়সা তুলেছে, বুঝতে পারছেন। ভোট ঘোষণা হয়ে গিয়েছে, এর মধ্যে নগদ লেনদেনের ভিডিও ভাইরাল। এ নিয়ে হলদিয়ায় জোর শোরগোল। আমি কারোর টাকা পয়সা আমি নিই না। যারা টাকা দিয়েছিল, যাদেরকে টাকা নিয়েছিল সমস্ত তারা আমার বাড়িতে এসেছিল। আসার পরে সমস্ত লোককে ও তার নামে চেক সবাইকে দিয়ে গেছে। টাকার ছবিটা বলতে কি, ও টাকার ছবিটা আমাকে ভদ্রলোক আমাকে টাকা আমাকে দিয়ে বলেছিল যে তোমার হাত থেকে টাকাটা পাঠাবো আমি, ঠিক আছে। কিন্তু আমি বলি না, আমি টাকা দেবো না, তোমরা টাকা অ্যাকাউন্টে ফেলো না, তোমার টাকা কি করবে করো। আমি ওর কাছ থেকে 2,000 টাকা নিয়েছিলাম। 2,000 টাকা দাও, আমার 2,000 টাকা লাগবে, 2,000 টাকা আমাকে দাও, ব্যাস এই কাজ, আর কোনো কেস নেই। হলদিয়া থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।